মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রিয়জন হারিয়ে স্তব্ধ পরিবার। বার্ন ইনস্টিটিউটে ভারতের চিকিৎসক দল, শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দেয়া শিক্ষিকা মাহেরিনকে বিমান বাহিনীর শ্রদ্ধা। উৎসুক জনতার ভিড়ে মাইলস্টোনে ব্যাহত হয় উদ্ধার কাজ। ব্যাঘাত ঘটে হাসপাতালে সেবা দানেও। ভাইরাল হওয়ার মানসিকতা পরিহারের আহ্বান সংশ্লিষ্টদের। মধ্যরাতে এভার কেয়ারে বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরেন ফিরোজায়। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয় চেক আপ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার। নেওয়া হয়েছে ডিবি হেফাজতে, আজই তোলা হবে আদালতে। এবং মোবাইল সিম কেনার সীমা 15 থেকে 10-এ নামালো সরকার। 67 লাখ সিম বন্ধ হচ্ছে অক্টোবরে। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। সেবা কেন্দ্রের সহায়তা নেওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি স্বপ্নব নিবিড়। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকা এসেছে ভারতের 3 সদস্যের প্রতিনিধি দল। সকাল 8:30টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেন ভারতের 2 চিকিৎসক ও একজন নার্স। এরপর দগ্ধদের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সঙ্গে বৈঠকে বসেন তারা। এর আগে গত রাত 9:30টায় চিকিৎসক দলের ঢাকায় আসার তথ্য নিশ্চিত করে ভারতীয় হাইকমিশন। এদিকে গতকাল থেকে দগ্ধদের চিকিৎসায় কাজ শুরু করে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল। সবশেষ তথ্য মতে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 44 জন এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের 8 জনের অবস্থা সংকটাপন্ন। হাসপাতালটিতে মারা গেছে 11 জন। আর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 32 জন। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসেন এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোনে হতাহতদের সবশেষ অবস্থা যদি বলতে চাই, সেটি হচ্ছে ভারতের যে চিকিৎসক দল বাংলাদেশে এসেছে তারা ঠিক 8:30টায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করেছেন এবং যেই মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই মেডিকেল টিমের সঙ্গে বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকেই আসলে যেই রোগীগুলো এখানে ভর্তি আছেন তাদের অবস্থা তারা জানবেন এবং পরবর্তী কি নির্দেশনা দেয় এবং কি চিকিৎসা পদ্ধতি হবে সে বিষয়ে কথা বলবেন। এবং তাদের সাথে কিন্তু যুক্ত আছেন সিঙ্গাপুর থেকে যেই চিকিৎসক এসেছেন তারাও এখানে যুক্ত আছেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে যেটি জানতে পেরেছি, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 44 জন এখন চিকিৎসাধীন আছেন এবং পরিচালক আমাদেরকে যেটি জানিয়েছেন এর মধ্যে 8 জনের অবস্থা সংকটাপন্ন এবং অর্থাৎ এই 8 জনই আইসিইউতে রয়েছেন এবং বাকি যে রোগীগুলো আছে তারাও বিভিন্ন অবস্থায় আছেন এবং এখানে এখন পর্যন্ত আসলে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই হাসপাতাল থেকে। এবং সেই সাথে এখানে যারা আসলে চিকিৎসা নিতে এসেছেন সেখান থেকে 13 জনকে রিলিজ দেওয়া হয়েছে, তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গিয়েছেন। এখন পর্যন্ত এই তথ্যগুলো আসলে আমরা জানতে পেরেছি এবং আরও যে বিস্তারিত হাসপাতালের পক্ষ থেকে আসলে জানানো হতে পারে সংবাদ মাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে, সেটি আসলে দুপুর নাগাদ কিংবা তারপরেই আসলে তারা জানাবেন। তখন আসলে আমরা বলতে পারবো যে পরবর্তীতে আসলে কি ব্যবস্থা আছে। এবং এখনো যে 6টি লাশ এখনো শনাক্ত করা যায়নি, বলা হয়েছে যে সেই 6 জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি এবং সেই 6 জনের শনাক্ত করার জন্য আসলে যে সিআইডি আছে মালিবাগের সিআইডি অফিসে ডিএনএ দেওয়ার জন্য অনুরোধ করা যায়। তো এই ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে আমরা জানবো একটু ঘটনাস্থল অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, সেখানে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। স্কুলটিতে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এখানে প্রবেশ করেছেন এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে ঠিক যারা অভিভাবক রয়েছেন তারা বেশ উদ্বিগ্ন এবং অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যারা এখানে পড়াশোনা করেন এবং ঘটনাস্থলে দিনে উপস্থিত ছিলেন তারা মূলত এখানে আসছেন এবং তাদের মধ্যে যে আতঙ্ক এবং সেই উদ্বেগ সেইটি আসলে উৎকণ্ঠা কাজ করছে বরাবরের মতোই। বেশ কিছু শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছিলাম, সেদিন উপস্থিত ছিলেন এবং যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এই যে স্কুলটির ওপর দিয়ে যে বিমান উড়ে যায় অর্থাৎ বিমান চলাচলের যে রাস্তা
সেটি আসলে তাদের ভাবা, এবং এর আগে না ভাবালেও এই ঘটনার পরপরে তারা আসলে এক ধরনের বলা যায় যে ট্রমাটাইজ এবং আতঙ্ক বিরাজ করছে যে এই বিমান উড়ে গেলে তাদের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর দুটি টহল টিম এখানে এসেছে, প্রবেশ করেছে, পুলিশের যারা সদস্য রয়েছেন তারা এখানে ভেতরে প্রবেশ করছেন, যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই বিষয়টি আসলে তারা এখানে লক্ষ্য রাখছেন। বরাবরের মতো আমরা গতকালকেও দেখেছি যে এখানে যে মূল ফটক সেটি বন্ধ রেখেছে এবং সব ধরনের যে প্রবেশ সেটি আসলে তারা সীমিত করেছে। শুধুমাত্র স্কুল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এখানে আসলে প্রবেশ করতে পারছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা করছেন। আমরা গণমাধ্যম কর্মীরাও এখানে আসলে প্রবেশ করতে পারছি না। তারপরেও এখানে আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু যারা শিক্ষার্থী রয়েছেন, অভিভাবক রয়েছেন তারা আসছেন এবং যারা এখানে পড়াশোনা করেন সেই সব শিক্ষার্থীরা তারা আসছেন শুধুমাত্র স্কুলকে ভালোবেসে আসছেন। এত বড় একটি ঘটনা ঘটে গেছে, অনেকের সন্তান হারিয়ে গেছে, মূলত সেই ধরনের একটি অজানা আতঙ্ক থেকেই তারা আসলে এখানে আসছেন এবং ঘটনাস্থলে এসে তারা মূলত এখানে দেখার চেষ্টা করছেন। তো বলা যায় যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আজ পর্যন্ত স্কুলটি বন্ধ রয়েছে এবং শুক্র এবং শনিবার তো স্বাভাবিকভাবে বন্ধ থাকবে এবং রবিবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার হাতে সব শেষ। বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন রক্ষায় প্রাণ দেয়া মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার সন্ধ্যায় বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পক্ষ থেকে গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল নীলফামারীর জলঢাকায় মাহেরিনের বাবার বাড়িতে যায়। মাহেরিনের পরিবার ও স্বজনদের সমবেদনা জানান তারা। শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। মাইলস্টোন ট্র্যাজেডির দিন ধোঁয়া আর আতঙ্কে চারপাশে যখন হাহাকার, তখনও শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত ছিলেন মাহেরিন। গুরুতর অবস্থায় নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ওই দিন রাতেই সেখানে মারা যান মাহেরিন চৌধুরী। মাইলস্টোন ট্র্যাজেডিতে অনেকেই হারিয়েছেন সন্তান, কোনো পরিবার হারিয়েছেন একাধিক সদস্য, কেউ আবার ছোট্ট বন্ধুকে হারিয়ে স্তব্ধ। সন্তানের শোকে পাগল প্রায় মা বাবার আর্তনাদ কাঁদিয়েছে আশপাশের সবাইকে। কেউ বা শোকে হয়েছেন স্তব্ধ, ভাষাহীন, নির্বাক। আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে ভারী বাবার কাঁধে সন্তানের লাশ। মেয়েকে চিরবিদায় জানানোর একদিন পরই ছেলেকে শেষবারের মতো দেখা। শুভ্র কাফনে জড়িয়ে পরপারে যাচ্ছে মানিকজোড়। বড় মেয়ে নাজিয়া চলে যাবার ঠিক একদিন পর আগুনে পোড়া তীব্র যন্ত্রণা থেকে চিরদিনের মতো ছুটি নিয়েছে আদরের ছোট সন্তান নাফি। অসীম বিষাদ আর বুক ভরা আর্তনাদে অন্যের কাঁধে ভর দিয়ে বাবা জানালেন শেষ বিদায়। হৃদয় ভাঙার ঘটনার দিন শেষবারের মতো নাফির সঙ্গে খাবার খেয়েছিল বন্ধু রেদওয়ান। পাশাপাশি বসে টিফিন সেরে দৌড়ে ক্লাসের দিকে ছুটেছিল দুই বন্ধু। জীবনের শেষ দৌড়ে জিতে যাওয়া বন্ধু নাফিকে চোখের সামনে থেকে হারিয়ে যাবার মুহূর্তটুকু কিছুতেই ভুলতে পারছে না রেদওয়ান। আমি বলতেছি যাইস না, দাঁড়া, আমি আসতেছি। ও আগে যায়, যখন ওখানে দাঁড়ায় পড়ছে তখন একটা বিকট শব্দ দেখে একটা ফাইটার জেট ওইখানে যা পড়লো। আমি বলছি নাফি তুই কই? কোনো খোঁজ নাই। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে কত মাংস ছিটা আছে, রক্ত। আমি বললাম যে নাফি মনে শেষ, আর নাই। কবরের ভেজা মাটি শুকাবে, আগরের গন্ধ মিলিয়ে যাবে কদিন পর, থেকে যাবে হৃদয়ের রক্তক্ষরণ। বন্ধু হলেও ভাইয়ের চেয়ে কম ছিল না তিন বন্ধুর সঙ্গে তানিমের সম্পর্ক। আরিয়ানার সাথে ব্যাট বল খেলতাম, আবার বাপ্পির সাথে অনেক অনেক ধরনের খেলা খেলতাম, লুকাচুরি, দৌড়াদৌড়ি, কত খেলতাম। সন্তানের শোকে বিহ্বল পরিবারগুলো। পাগল প্রায় মা বাবার আর্তনাদ কাঁদিয়েছে আশেপাশের সবাইকে। কেউ বা শোকে হয়েছেন স্তব্ধ, ভাষাহীন, নির্বাক। আমার রক্তের, আমার সব, আমার তুই আবার ভাই, তুই তিনজন, তোমরা কি ঠিক আছি? আমরা তো পাগল, আমাকে তো পাগল বানাই তুই এসে না, আবার লক্ষ্মীর সুখ আছে গা। আমাদের যে সন্তান গেছে আমরা তো আর ফেরত পাবো না, কিন্তু এইটার আমরা সুস্থ তদন্ত চাই।
উত্তরায় একই এলাকার ঠিক পাশের গলিতেই থাকতো দুই বান্ধবী সাইমা ও ফাতেমা। হাসি আনন্দের খেলায় মেতে যে পথে ছুটে বেড়াতো তারা, সে পথে আজ শুনশান নীরবতা। আমরা কল্পনাই করতে পারতেছি না। আমি বলতেছি না যে আমি ঘরেও থাকতে পারতেছি না, বাইরেও আসতে পারতেছি না। বুঝছেন, মেয়েটা সব সময় আমার এই জায়গায়। নিজ হাতে ধ্বংসস্তূপ থেকে দগ্ধ শিশুদের বের করে আনা ইব্রাহিমের আতঙ্কের ঘোর কাটেনি এখনো। লাশ বাইর করছে ওটা ভেতর থেকে, ওটা মানে আপনার পুরা চিকেন এলেন হয়ে গেছে, মানে সব বাইরে গেছে নারী মুড়ি। এমন বিভৎস দিন যেন আর কখনো না আসে, মানুষ যেন নিরাপদে থাকে, সে কথাই বলছিলেন প্রত্যক্ষদর্শী সহ অন্যরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বড় কোনো দুর্ঘটনা ঘটলে উৎসুক জনতার ভিড় সংকটকালীন ব্যবস্থাপনাকে গড়ে তোলে আরও কঠিন। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়ও এর ব্যতিক্রম হয়নি। কে আগে ভিডিও করবেন, কে আগে লাইভ করবেন, সেই প্রতিযোগিতায় নেমে পড়েন অনেকে। শুধু ঘটনাস্থল নয়, হাসপাতাল পর্যন্তও ছড়িয়ে যায় এই ভিড়। এর ওপর বাড়তি খরচ হয়ে আসে বিশিষ্টজনদের পরিদর্শন। কিছু ঘটলেই ভাইরাল হওয়ার প্রবণতাকে ভয়াবহ উল্লেখ করে এমন মানসিকতা পরিহারের আহ্বান পুলিশের। আর সংক্রমণ ঝুঁকির কারণে দগ্ধ ও আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করার পরামর্শ চিকিৎসকের। তানভীর হাসান মেঘের রিপোর্ট। লোকজন ভিডিও করার লেগে মানে জাপায় পড়ে। ইভেন এটাও বলছি যে আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি অ্যাম্বুলেন্সের জন্য জায়গা করে দেন। আই এম সো সরি, হয়তো ভাই রোগীগুলোরে বাঁচানো যাবে না। সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান। বহু প্রাণহানির পাশাপাশি আহত হয় কোমলমতি শিক্ষার্থীরা। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগে উদ্ধারকর্মীদের বড় বাধা হয়ে দাঁড়ায় উৎসুক জনতার ভিড়। ছবি তোলা, লাইভ ভিডিও আর সামনে থেকে দেখার আগ্রহই যেন মুখ্য হয়ে ওঠে কারো কারো কাছে। 4-5 জনের ধরে নিয়ে যেতেছে, পিছন থেকে আরো 4-5 জনের ভিডিও করতেছে। এটা পর্যন্ত জিজ্ঞাসা করতেছে না ভাইয়া ওর অবস্থা কি। আমরা পাবলিককে এটা পর্যন্ত বলছি আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করি আগে অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে দেন। স্যার রেকল দিয়েছে, স্যার এখানে আমরা বের হইতে পারতেছি না। আই এম সো সরি, হয়তো ভাই রোগীগুলোরে বাঁচানো যাবে না। কেন বাঁচানো যাবে না ভাইয়া? স্যার আমি বের হইতে পারতেছি না। দৌড়াই গেলাম আমরা, স্যারেরা গেল। স্যারেরা যাওয়ার পর দেখলাম যে ওখানে মানুষ ছিল অনেক। অ্যাম্বুলেন্সের দরজা টোকায় বলতেছে ভাইয়া গেটটা একটু খোলেন, আমরা অমুক টিভি থেকে আসছি, আমরা একটা সাক্ষাৎকার নিতে চাই। যারা ভিতরে ছিল তারাই দিয়ে দৌড়াদৌড়ি করতে আছে, এনে মানুষ সবই ভিডিও করতেছিল, দেখতেছিল। শুধুমাত্র ঘটনাস্থলে উদ্ধার কাজে বেগ পোয়াতে হয়েছে এমনটা নয়, বেগ পেতে হয় হাসপাতালগুলোতেও। রোগীদের বেডের পাশে অনেক লোক ছিল, সেজন্য রোগীরা অক্সিজেন পাইতে কষ্ট হয়েছে। উৎসুক জনতার ভিড়ে অ্যাম্বুলেন্স ঢোকার ব্যবস্থাটাই অনেক কষ্টকর হয়ে গেছিল। রোগী ঢোকার সাথে সাথে লোকজন ভিডিও করার লেগে মানে জাপায় পড়ে, মানে ভিডিওটা তাদের ইম্পর্টেন্ট। উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে এখনও জটলা করে দাঁড়িয়ে আছেন উৎসুক জনতা। উদ্ধার কাজ অনেক আগেই শেষ হলেও ঘটনাস্থল ঘিরে ক্রমেই ভিড় বাড়ছে, থামার কোনো নামই নিচ্ছে না। ট্র্যাজেডিটা কেমন হয়েছে ঘটনাটা, আমি এটা দেখতে আসছি। আসলে এটা কেমন বেদনাদায়ক কষ্টের বিষয়, নিজ চোখে দেখার জন্য আসছিলাম। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার প্রবণতা এখন সবার অভ্যাসে পরিণত হয়েছে। ভিডিও না করে বরঞ্চ আপনারা সহযোগিতা করেন, যে রেস্কিউ টিম যারা রেস্কিউর কাজটা করে তাতে ক্যাজুয়ালিটিটা কম হবে, যারা আহত হয় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মানুষের বেপরোয়া ভিড় শুধু চিকিৎসকদের কাজেই বাধা নয়, পোড়া রোগীদের জন্য বাড়িয়ে দেয় সংক্রমণের ঝুঁকি। বার্ন পেশেন্টে সাধারণত দেখা যায় যে অনেক ফ্লুইড লস হয়, ভলিউম লস হয়, হাইপোভলিউমিক শক হয় অ্যান্ড দেন ইনফেকশন হয়। তো এই মানুষজন যে এত ভিড় করে, এটা একটা সরাসরি তারা ইনফেকশনকে ইনভাইট করছে। তবে সঠিক তথ্য সরবরাহ নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের বাধাহীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রায় 1 ঘন্টা স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত 3টার দিকে ফিরোজায় ফেরেন তিনি। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো তার স্বাস্থ্য পরীক্ষা করা হলো। বুধবার রাত 1টা স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের ফিরোজা থেকে বেগম জিয়া বের হন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে।
লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো পুলিশি প্রোটোকলে বনানী হয়ে এগিয়ে যায় বেগম জিয়ার গাড়িবহর। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন নেতাকর্মীও। 1:30টার দিকে এভারকেয়ারে পৌঁছায় গাড়িবহর। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলে স্বাস্থ্য পরীক্ষা। 2:30টার দিকে আবারও বেগম জিয়া রওনা দেন তার গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে। 3টার দিকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাসায়। সেখান থেকে প্রায় 4 মাস পর গত 5 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মাথায় গুলির ক্ষত নিয়ে 5 দিনের কঠিন লড়াই, তবে অবশেষে হার মানে 6 বছর বয়সী রিয়া গোপ। 2024-এর জুলাইয়ের আজকের দিনে পরপারে পাড়ি জমায় সে। ঢাকা মেডিকেলে অসংখ্য লাশের তালিকায় যুক্ত হয় আরও একটি নাম। গল্পটা 19 জুলাই 2024-এর। সারা দেশের মতো নারায়ণগঞ্জ সেদিন যুদ্ধক্ষেত্র। শহরের প্রধান সড়কে সেদিন চলছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের মহড়া। পুলিশের সঙ্গে এক হয়ে নারকীয় তাণ্ডব চালাচ্ছে আওয়ামী শাসক গোষ্ঠী। চলছে রক্ত নিয়ে খেলা। সেই সড়কেরই নয়ামাটি এলাকার 4তলা এক বাসা। সেই বাসার ছাদেই খেলছিল 6 বছর বয়সী রিয়া গোপ। বাইরে প্রচণ্ড গোলাগুলি। পরিস্থিতি খারাপ দেখে মেয়েকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ। কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়। সেদিন তাজা রক্তে ভিজে যায় ছাদ, শুকনো সিঁড়ি ভিজে যায় রক্তধারায়। এরপর হাসপাতালে নিলেও উড়ে যায় প্রাণ ভ্রমরা। 5 দিন জমে মানুষের লড়াইয়ে পরাজিত হয় রিয়া গোপ। ঢাকা মেডিকেলে অসংখ্য লাশের তালিকায় যুক্ত হয় আরও একটি নাম। এরপরের গল্পটা আরও কঠিন। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহলের আশ্বাসেও কারো উপর আর বিশ্বাস ফেরেনি বাবা মায়ের। 11 মাস পর নিরুপায় হয়ে মামলাটিও করেছে পুলিশ বাদী হয়ে। বয়সটা রাজনীতি বোঝার ছিল না, বয়সটা ছিল না ক্ষমতার লালসা বোঝার। তবুও শাসক গোষ্ঠীর ক্ষমতা লিপ্সায় জীবন্ত রিয়াকে পরিণত করেছে সাদা কালো ছবিতে। এখনো হয়তো মানুষের ভিড়ে একমাত্র কন্যার কথা ভেবে কুঁকড়ে ওঠেন বাবা দীপক কুমার। মা বিউটির চোখে আজও ছোট্ট রিয়ার অসংখ্য স্মৃতি। তবে বাস্তবতার কাছে হার মানে সব। কেটে যায় জীবন, রয়ে যায় এক দুঃসহ যন্ত্রণা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। একটা টিপের জায়গায় 5 দিন ছিল আমাদের। ট্রাকে খাদে পড়ছে, বাস খাদে পড়ছে। খানাখন্দ উঠে গেছে পিচ, গাড়ি উল্টে প্রায় ঘটে দুর্ঘটনা। বৃষ্টিতে বেহাল দশা খুলনা অঞ্চলের মহাসড়কের, ভোগান্তি চরমে। কংক্রিটের সড়ক নির্মাণের পরিকল্পনা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ABM খায়রুল যাত্রাবাড়ি থানার জুলাই আগস্ট হত্যা মামলার আসামি। এছাড়াও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে জানায়নি পুলিশ। সিম কেনার সংখ্যা 15 থেকে 10টিতে নামালো সরকার। এতে একজন গ্রাহকের নামে 10-এর বেশি নিবন্ধিত সিম থাকলে তা বন্ধ করা হবে। বিটিআরসির নির্দেশে এরই মধ্যে 15টি সিম আছে এমন গ্রাহককে খুদে বার্তা পাঠাচ্ছে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। এতদিন জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ 15টি মোবাইল সিম কেনার সুযোগ পেতেন একজন গ্রাহক। তবে সেই সুযোগ এবার কাটছাঁট করল সরকার। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় 50 লাখ সিম বিক্রি করে 4 মোবাইল অপারেটর। যা পর্যালোচনা করে বিটিআরসি বলছে একদিনে একই গ্রাহক 2-এর অধিক সিম নিবন্ধন করেছেন, যা অস্বাভাবিক। আবার 15টি সিম আছে এমন গ্রাহক একসঙ্গে 5 থেকে 6টির বেশি সচল রাখেন না। সব মিলিয়ে একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা 15 থেকে 10টিতে নামানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি। এটা দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে।
বর্তমানে প্রায় 6,76,00,000 ব্যবহারকারীর হাতে সিম আছে 18,62,00,000-এর মতো। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। সিমের কারণে অপরাধ বেড়ে যাচ্ছে। প্রতারণা করবে সে 10টা হোক 15টা হোক সব দিক দিয়ে করতে পারবে। একটা ফ্যামিলিতে 10টা সিম যথেষ্ট, 10টা নাম্বার ব্যবহার করবে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে 26 লাখ গ্রাহকের 67 লাখ সিম বন্ধ হবে। *16001# ডায়াল করে নিবন্ধিত সিম সংখ্যা জানা যাবে। থাকছে গ্রাহক সেবা কেন্দ্রের সহযোগিতাও। 30 অক্টোবর পর্যন্ত পছন্দমতো সিম বন্ধ করার সুযোগ পাবেন গ্রাহকরা। কোনো সিম আপনি ডিসকন্টিনিউ করতে চান, আপনি সেই অপারেটরের আপনি যদি সেবা সেন্টারে যান, আপনি কিন্তু তখন সেটা ডিসকানেক্ট করতে পারবেন। আইওটির সাথে যে সিমগুলো যাবে সেগুলো ডেফিনেটলি এই ক্যাপের মধ্যে আসাটা ঠিক হবে না। এই সুযোগ না নিলে 30 অক্টোবরের পর গ্রাহকের 10-এর বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে মোবাইল অপারেটররাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ শেষ টি-20তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা 2 টি-20 জয়ের পর এবার সফরকারীদের ধবল ধোলাইয়ের মিশন লাল সবুজের সামনে। বাংলাদেশের একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ইমনকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে ফিরতে পারেন তানজিদ তামিম। এদিকে টানা 2 ম্যাচ হেরে চাপে পাকিস্তান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রিয়জন হারিয়ে স্তব্ধ পরিবার। বার্ন ইনস্টিটিউটে ভারতের চিকিৎসক দল শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দেয়া শিক্ষিকা মাহিরিনকে বিমান বাহিনীর শ্রদ্ধা। উৎসুক জনতার ভিড়ে মাইলস্টোনে ব্যাহত হয় উদ্ধার কাজ। ব্যাঘাত ঘটে হাসপাতালে সেবাদানেও ভাইরাল হওয়ার মানসিকতা পরিহারের আহ্বান সংশ্লিষ্টদের। এবং সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার। নেওয়া হয়েছে ডিবি হেফাজতে, আজই তোলা হবে আদালতে। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।